তো দেখো আমরা হচ্ছে এখানে দুধের ভেতরকার কাহিনীগুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি যখন একটা ন্যাচারাল সোর্স থেকে দুধ আইসোলেট করা হয়, কোনো প্রকার কোনো এডিটিং করা হয় নাই, মানে এটা এখনো বাজারজাত করা হয় নাই বা এখনো প্যাকেটজাত করা হয় নাই, একদম পিওর বিশুদ্ধ দুধ মনে করো মাত্র গরু থেকে দোয়ানো হয়েছে বা ছাগল থেকে দোয়ানো হয়েছে, হোয়াট এভার। তো এই দুধের আমরা হচ্ছে এখানে একটা বেসিক কম্পোনেন্ট দেখানোর চেষ্টা করতেছি। এই পুরোটা হচ্ছে পানি হচ্ছে ম্যাট্রিক্স এবং নীল ডটগুলো হচ্ছে কলয়েডাল স্টেট বা কলয়েডাল কণা, যেগুলো হচ্ছে ফ্যাট, চারপাশে হচ্ছে কেসিন দিয়ে ঘেরা। সো এদেরকে আমি যদি জুম ইন করি একটু, সো এদেরকে এরকম দেখা যাবে, যেখানে কালো এই যে গোল্লা এরা হচ্ছে আমরা ফ্যাট গ্লোবিউল বুঝাইতেছি। এখানে অ্যাকচুয়ালি একটা অণু নাই, কিন্তু এই গোল্লার মধ্যে আসলে অনেকগুলো অণু আছে। এটা আমরা আগে উল্লেখ করছি যে কলয়েডাল পার্টিকেল আসলে অনেকগুলো অণুর একটা সমাহার, কিন্তু এত বড় না সমাহারটা যে সেটাকে খালি চোখে আইডেন্টিফাই করা যাবে। তো যাই হোক, এটা হচ্ছে কলয়েডাল স্টেটে আছে। কেন আছে? কারণ এটার চারপাশে আসলে একটা প্রোটেক্টিভ ফিল্ম তৈরি করছে, সেটা তৈরি করছে হচ্ছে কেসিন। আমরা লাল রঙের হিজিবিজি দিয়ে বুঝাইছি এটা। সো কেসিনের চারপাশে আমি নেগেটিভ চার্জ দেখাইছি, বুঝতে পারতেছো এই নেগেটিভ চার্জের একটা কাহিনী আছে। এবং আমরা একটু অরিজিনটা বলার চেষ্টা করছি যে নেগেটিভ চার্জ কেন আসে, ফসফোপ্রোটিনের কারণে আসে। কারণ ফসফোপ্রোটিনের ফসফেট গ্রুপটা হচ্ছে মুক্ত থাকে, এটা প্রস্থেটিক গ্রুপ। সো যাই হোক, এখানে যেটা হইতেছে খেয়াল করো যে দুইটা কলয়েডাল পার্টিকেল আসলে একটাকে বিকর্ষণ করতেছে বিধায় এই দুইটা কণা একসাথে মিশতে পারতেছে না। সো যেহেতু এই দুইটা কণা একসাথে মিশতে পারতেছে না, তার মানে এরা মিলে বড় কোনো কণা তৈরি করতে পারতেছে না, যে বড় কণাটা যথেষ্ট পরিমাণে ভারী হবে যাতে করে সেটা দুধ থেকে আলাদা হয়ে যায়। এখন ডেনসিটির উপরে বেস করে ওটা উপরেও জমতে পারে, নিচেও জমতে পারে। এটা হইতেছে আমাদের কাহিনী। সো এই যে আমরা প্রসেসটা বললাম, যেখানে কলয়েডাল কণাগুলা, বিশুদ্ধ কলয়েডাল কণাগুলো একসাথে মিলে আলাদা একটা দশা তৈরি করার একটা চেষ্টা করে, এই প্রসেসটার নাম হচ্ছে কোয়েলেসেন্স বা জমাট বাঁধাকরণ বা এরকম কিছু একটা। কোয়েলেসেন্সটা হচ্ছে মোর কমন। এটা আমরা আসবো, আস্তে ধীরে আসবো, যে আমরা পার্থক্যগুলো বোঝাবো। যেটাই হোক, আমরা এইখানে দেখতেছি যে এরা আসলে একসাথে মিলে যাবে না, রাইট? কারণ একটা প্রোটেক্টিভ ফিল্ম কলয়েডাল কণাগুলোকে একসাথে মিশতে বাধা দিতেছে। আমরা এটাকে মোর ডিটেইলে পড়বো, এটার কেমিস্ট্রি একদম মোর ডিটেইলে পড়বো। সো চিন্তা করো না, আপাতত এটুকু বোঝো। এখন যেটা হইতেছে খেয়াল করো যে এখানে যে কলয়েডাল কণাগুলো আছে এরা যদিও বা ডিসপার্সড অবস্থায় আছে দুধের মধ্যে, কিন্তু একদম মাত্র আইসোলেট করা দুধ, এটাকে যদি বেশ কিছুদিন রেখে দেওয়া হয় তাহলে, খেয়াল করছো কিনা জানি না, এটার উপর আসলে একটা লেয়ার পরে, যেটাকে আমরা বলি হচ্ছে মাখন বা ক্রিম, এটার ইংরেজি হচ্ছে ক্রিম। একটা লেয়ার পরে এবং নিচে হচ্ছে পাতলা পানি মোটামুটি পড়ে থাকে। নিচে হচ্ছে পানি, কিন্তু এখানে কিছু কলয়েডাল পার্টিকেল আছে, কিন্তু উপরে একটা ক্রিমের লেয়ার জমা হয়, রাইট? তার মানে আমরা বলতে পারি যে এই দুধটা বা এই যে ইমালশনটা, আরো কেমিস্ট্রির ভাষায় বললে এই ইমালশনটা আসলে স্টেবল থাকে না, রাইট? এটা হচ্ছে এখানকার যে কণাগুলো আছে, কলয়েডাল কণাগুলো আছে, তারা একসাথে মিলে একটা আলাদা লেয়ার তৈরি করতেছে, যেটাকে আমরা বলতেছি ক্রিম। এবং এই প্রসেসের নাম হচ্ছে ক্রিমিং প্রসেস। মাখন এই প্রক্রিয়াতে তৈরি করা হয়। অ্যাকচুয়ালি মাখনের মধ্যে ইচ্ছা করে প্রসেসটা ফ্যাসিলিটেট করা হয়, কিন্তু যদি দুধকে আপনি রেখে দেওয়া হয় তাহলে এরকম দুইটা লেয়ার আলাদা হয়ে যায়। সো এটাকে আমরা বলি ক্রিমিং প্রসেস। তো যাই হোক, ঘটনা হইতেছে যেহেতু এখানে ক্রিম ফর্ম করতেছে, তার মানে আমাদের সংজ্ঞার সাথে কিন্তু জিনিসটা যাইতেছে না। আমরা বলছিলাম ইমালশন বা কলয়েড হচ্ছে খুবই স্টেবল, এরা হচ্ছে এরা হচ্ছে অনেক বেশি স্টেবল থাকে, এরা সহজে হচ্ছে জমাট বাঁধে না। কিন্তু এখানে জমাট বাঁধতেছে, তার মানে এখানে দুধটা আসলে স্টেবিলাইজ না, রাইট? আমার যদি দুধটাকে আরো মানে অনেকদিন ধরে রাখতে হয়, দুধ হিসেবে রাখতে হয়, তাহলে আমার কিছু একটা করা লাগবে। সো এটার একটা মেজর কারণ হইলো এরকম যে এখানে যে কলয়েডাল পার্টিকেল গুলো আছে তারা হচ্ছে মোটামুটি যথেষ্ট পরিমাণে বড়। সো যথেষ্ট পরিমাণে বড় হয়, এদের মধ্যে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল বেশি। সো যেটা হয়, এটা হচ্ছে কিছুদিন রেখে দিলে এরা হচ্ছে বাড়িটারি খেয়ে কলিশন করে প্রোটেক্টিভ ফিল্মটাকে ওভারকাম করে হচ্ছে কণাগুলো কোয়েলেস করে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে একটা আলাদা লেয়ার তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি ক্রিম। সো এইটাকে যদি ওভারকাম করতে হয় আমাদের কি করা উচিত? স্বাভাবিকভাবে চিন্তা করো যে এই কণাগুলো বড় দেখে তাদের মধ্যে আকর্ষণ বল বেশি। সো আমার যেটা করতে হবে, সিম্পলি কণাগুলোকে ছোট করে ফেলতে হবে। সো দ্যাটস ওয়াই যেটা করা হয় যে দুধকে প্যাকেটজাত করার আগে অনেকগুলো প্রসেস করা হয়, তার মধ্যে একটা বলতেছি যে সেখানে যেটা করা হয়, এটাকে একটা এজিটেশনের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় বা এটার ভিতরে ইউভি রে পাস করানো হয়। সো ইউভি রে পাস করানো হইলে যেটা হয় যে এখানে যে কলয়েডাল কণাগুলো আছে তারা হচ্ছে একটা কম্পনের ভেতর দিয়ে যায় এবং তার কারণে এরা হচ্ছে ভেঙে ভেঙে আরো ছোট টুকরায় পরিণত হয়। সো তুমি এভাবে মনে করতে পারো যে কোনো একটা কল থেকে একটা পানি ড্রপ পড়তেছে, এটাকে হচ্ছে ওয়েভ দিয়ে এমন ভাবে বাড়ি মারা হইলো যাতে করে এটা ছোট ছোট কতগুলো টুকরাতে পরিণত হইলো, রাইট? সো যেটা করা হয় যে এখানে বড় বড় কলয়েডাল কণাগুলোকে আসলে ছোট ছোট কলয়েডাল কণায় পরিণত করা হয়, যেটা আরো ভালোভাবে মিশে থাকতে পারে, মানে ওটার স্টেবিলিটি আরো বেড়ে যায়। সো এই প্রক্রিয়াতে আমরা যে দুধটা পাই সেই দুধটাকে আমরা বলি হচ্ছে হোমোজেনাইজড মিল্ক। কিন্তু এই হোমোজেনাইজড মিল্কও আসলে রেখে দিলে হচ্ছে এটার উপরে ক্রিম ফর্ম করে বা সর ফর্ম করে। এটারও কারণ আছে। কারণ হচ্ছে আমরা এটা ভেতরকার ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারি নাই। কারণ ব্যাকটেরিয়া যেটা করে, ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাকটোজ এটাকে খেয়ে ফেলে। সো
এটাকে খেয়ে ফেলা মানে হচ্ছে গাজন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়া বা এটাকে হচ্ছে জারণ করে ফেলা। সো এটাকে জারণ করলে যেটা হয় ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। সো যেহেতু এটাকে জারণ করলে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যাইতেছে, তার মানে এই দ্রবণটার পিএইচ বা এই ইমালশনের পিএইচ আস্তে আস্তে কমতেছে। সো পিএইচ কমলে যেটা হয় যে এখানে যেই কলয়েডাল কণাগুলো আছে তারা হচ্ছে কোয়েলেস করতে পারে বা তারা জমাট বাঁধতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে কোঅ্যাগুলেশন প্রসেসগুলোতে আসবো আস্তে ধীরে। সো যখন ওটা কোঅ্যাগুলেট করে তখন আবার আলাদা লেয়ার তৈরি হয়ে যায়, এবং এইটা যখন একবার ফর্ম করে তখন তুমি এখান থেকে আর জিনিসটাকে আলাদা করতে পারবা না। সো দ্যাটস ওয়াই আমাদের যেটা করা লাগে, আমাদের মেকশিওর করা লাগে যে এখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো ল্যাকটোজকে জারিত করে যাতে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে না পারে। সোজা বাংলায় বললে এখানে আমাদের ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি কমাইতে হবে অথবা ব্যাকটেরিয়ার নাম্বার কমাইতে হবে। সো ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি বা ব্যাকটেরিয়ার নাম্বার কেমনে কমানো যায়? প্যাকেটজাত করার আগে দুধটাকে হালকা পরিমাণ হিট দেওয়া হয়, কিছু পরিমাণ হিট দেওয়া হয়। সো হালকা যখন গরম করা হয় তখন আসলে ওই ব্যাকটেরিয়াগুলো মারা যায়, গরম পরিবেশে ব্যাকটেরিয়াগুলো মারা যায়। সো যখন ব্যাকটেরিয়া মারা যাবে তখন ব্যাকটেরিয়াগুলো আর নাই, তার মানে ল্যাকটোজ ল্যাকটিক অ্যাসিডে পরিণত হবে না। সো এই দুধটাও হচ্ছে ফাটবে না, রাইট? সো এই যে প্রসেসটা, এই প্রসেসে উৎপন্ন দুধকে আমরা বলি হচ্ছে পাস্তুরাইজড মিল্ক, রাইট? 2 পাস্তুরের নামানুসারে এটাকে আমরা বলি হচ্ছে পাস্তুরাইজড মিল্ক, যেখানে ব্যাকটেরিয়াকে হিট দিয়ে মেরে ফেলা হয়, যার কারণে হচ্ছে ব্যাকটেরিয়া ল্যাকটোজ থেকে ল্যাকটিক অ্যাসিড ফর্ম করতে পারে না। সো আমাদের দুধ আর জমাট বাঁধে না বা কোঅ্যাগুলেট করে না। সো এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া। এখন আমরা ওভারঅল বলি কলয়েডের স্টেবিলিটি, মানে কলয়েড একটা কেন স্থায়ী পদার্থ এবং এই আর্গুমেন্টটা কেন আনতেছি ওটা একটু বলার চেষ্টা করব। এটার পরে আমরা চলে যাব হচ্ছে কি কি কারণে একটা কলয়েড থেকে কলয়েডাল পার্টিকেলগুলো একসাথে মিলে আমাদের ডিসপার্স মিডিয়াম থেকে বা আমাদের বিস্তারণ দশা থেকে কিভাবে আলাদা হয়ে যেতে পারে বা বিস্তারণ মাধ্যম থেকে কিভাবে আলাদা হয়ে যেতে পারে।